সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে। ডিসেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ফাঁস হওয়া অডিও যাচাই, আন্দোলন ঠেকাতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিবিসির প্রতিবেদন, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলছে ট্রাইব্যুনাল। গণহত্যার জন্য শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু বিএনপি নয়, জনগণের দাবি। গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় নিতে হবে ভারতকে, আধিপত্যবাদ আর মেনে নেবে না তরুণরা, এনসিপি নেতাদের হুঁশিয়ারি। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, ফেনীতে বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত। কুমিল্লা বোর্ডের আজকের এইচএসসি, সারা দেশের আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার সহ সবকিছু ঠিক থাকলে আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। 18 থেকে 33 বছর বয়সীদের জন্য আলাদা ভোটার তালিকা এবং আলাদা ভোট কেন্দ্র করার বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব ও বিভিন্ন বাহিনীর প্রধান অংশ নেন। এ বৈঠক নিয়ে বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হবার নির্দেশ দিয়েছেন। একই সাথে ভোট গ্রহণের সব প্রস্তুতি চলতি বছরই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে, সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে। 16,000 ঝুঁকিপূর্ণ সহ সকল কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা যায় সেজন্য নির্বাচনী কাজে নিয়োজিতদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন। 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন, এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে। প্রেস সচিব জানান, বিগত নির্বাচনে অনিয়মে জড়িতদের আগামীতে কোনো নির্বাচনী দায়িত্ব না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নারী ভোটারদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এমন একটি অডিও প্রকাশ পায় চলতি বছরের মার্চ মাসে। তদন্ত করে এই ঘটনার সত্যতা পেয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী দল। সে সময় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ও গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2024-এর জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীরা যখন এক দফা নিয়ে রাস্তায় নামে, তখন ছাত্রদের দমাতে তাদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে প্রাণ হারিয়েছে অগণিত সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আর এই গুলির নির্দেশ যে খোদ শেখ হাসিনাই দিয়েছিলেন তারই প্রমাণ এবার উঠে এসেছে বিবিসির পাতায়। সংবাদ মাধ্যমটির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার নির্মমতা। এর প্রমাণস্বরূপ প্রায় 36 মিনিটের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ এই গণমাধ্যমের অনুসন্ধানী টিম বিবিসি আই। শিক্ষার্থীদের আহ্বানে সে সময় সাড়া দিয়েছিল সাধারণ জনগণ। উপায় না পেয়ে নিজের গদি ঠেকাতে ফোন কলে ছাত্রদের ওপর এলোপাতাড়ি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী।
সে সময়ের এই ফোন আলাপ যাচাই বাছাই করে দেখেছে বিবিসির অনুসন্ধানী টিম, যেখানে সাবেক প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে সেখানেই যেন তাদের গুলি করা হয়। অডিওটি কোনোভাবে বিকৃত করা হয়েছে কিনা বা কেউ এটিকে এআই ব্যবহার করে তৈরি করেছে কিনা এ বিষয়েও খতিয়ে দেখেছে বিবিসি। তবে ব্রিটিশ ফরেনসিক অডিও বিশেষজ্ঞ দল ইয়ারশট আর বাংলাদেশের সিআইডি ফোনালাপটি পরীক্ষা করে অবিকৃত ও বিশ্বাসযোগ্য বলে নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে ফোনালাপটি বাংলাদেশ সরকারের জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র NTMC রেকর্ড করছিল। সবগুলোকে আইস করতে বলছিল আপনি, আমি সবাইকে বললাম যে যেখান থেকে কথা পারবো দেখে ফেলবো। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরেও বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে 30 মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়। সেদিন বিকেলে পুলিশের নির্বিচার গুলির ঘটনার পর তখন যাত্রাবাড়িতে 30 জনের মৃত্যুর কথা বলা হয়। তবে নিহত ব্যক্তিদের পরিবারের সাক্ষাৎকার, হাসপাতালের নথি ও সামাজিক যোগাযোগের বিভিন্ন পোস্টের সত্যতা যাচাই করে বিবিসি জানিয়েছে, সেদিন যাত্রাবাড়িতে 50 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়। আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে একজন মুখপাত্র বিষয়টি স্বীকার করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় এ ধরনের ঘটনায় তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন বলে তিনি বিবিসিকে জানিয়েছেন। বিবিসির দাবি, শেখ হাসিনার পাশাপাশি সাবেক পুলিশ কর্মকর্তারাও হত্যাকাণ্ডের সাথে জড়িত। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট 203 জনকে অভিযুক্ত করেছে, যাদের মধ্যে 73 জন পুলিশ হেফাজতে রয়েছে। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে বিবিসি আই প্রকাশিত অনুসন্ধানে উঠে আসা তথ্য বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াবে এবং এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। প্রসিকিউশন জানায়, দেশীয় গোয়েন্দা সংস্থা সিআইডি এই অডিও কলের ফরেনসিক টেস্ট করে শেখ হাসিনার গুলির নির্দেশনার সত্যতা পেয়েছে। বিবিসি আই এর যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং যেখানে আন্দোলনকারীদের দেখা যাবে সেখানেই গুলি করতে বলেছিলেন। প্রতিবেদন অনুযায়ী 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোন আলাপ করেন। বিবিসির ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। তারা এটিতে এডিট করা বা কোনো ধরনের পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি। এদিকে জুলাই আগস্টে গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে ট্রাইব্যুনালে 10 জুলাই আদেশের দিন ধার্য রয়েছে। বিবিসি, আল জাজিরা সহ ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া থেকেও আমাদের তদন্ত প্রতিবেদনের সাথে মিল রেখে তারাও বক্তব্য দিয়েছে। আমাদের এই আইনের 19-এর 3 ধারা একটি বিধান আছে, সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা, তাই তার বিচারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার চেয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এখন জনগণের চাওয়া। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণহত্যা ও বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তার তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন ও সংস্কার ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে
দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। পরে ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেছেন, জুলাই আন্দোলনে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। একজন মানবতা বিরোধী অপরাধী গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতকে নিতে হবে। দুপুরে বুধবার চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত নবম দিনের জুলাই পদযাত্রায় পথসভায় নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের সকল হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ দায়ী। হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, ভারত সরকারের সমর্থনে বাংলাদেশে গুম খুন চালিয়েছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার ক্ষুণ্ণ হয়েছে। এদেশের পানির ন্যায্য হিস্যা দেয়া হয়নি। অভিযোগ করেন, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গত 54 বছর ধরে নিরপরাধ মানুষকে হত্যা করেছে বিএসএফ। তরুণরা এই আধিপত্যবাদ আর মেনে নেবে না। সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ভারতের মোদী সরকার আশ্রয় দিয়ে রেখেছেন, এর দায় ভারতকে নিতে হবে। এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পরিচালনায় পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এই মুজিববাদী ফ্যাসিস্ট দল বাংলাদেশে থাকতে পারে না, বাংলাদেশে কোনোভাবেই আসতে পারবে না। আসতে হলে আমাদের জীবনের উপর দিয়ে আসতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের, যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার অবশ্যই বিচার এবং দেশ গঠনের জন্য যে সংস্কার, সেই সংস্কারের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে। বিচার সংস্কার এবং আমরা বলেছি একটি নতুন সংবিধান, সেই বিচার সংস্কার, নতুন সংবিধান এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা রাজপথে নেমেছি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের ঘটনায় 5 শতাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আর তদন্ত সংস্থায়। এর মধ্যে রংপুরে আবু সাইদ হত্যা সহ 4টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। অল্প কিছুদিনের মধ্যেই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করে যাত্রাবাড়ি, মিরপুর ও উত্তরায় নির্বিচারে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন পাবেন বলে আশা করছেন প্রসিকিউটর গাজী MH তামিম। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটার সংস্কার চেয়ে শুরু করা আন্দোলন সরকারের নানা বাধায় ধীরে ধীরে রূপ নেয় ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনে। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। আলোচনার মাধ্যমে সমাধানের চেয়ে সহিংস প্রতিরোধের মাধ্যমে দমনে সচেষ্ট হয় সরকার। সরকারের এই চাওয়া বাস্তবায়নে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। সরকারের অনমনীয়তায় আন্দোলন দমনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে চালানো হয় গুলি, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। স্বাধীনতার পর কোনো রাজনৈতিক আন্দোলনে একসাথে একই কায়দায় এত সহিংস ঘটনা আর ঘটেনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিল রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা। জাঙ্কারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা, সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা করে পুড়িয়ে ফেলা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দাবি ওঠে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচারের। জনগণের চাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মানবতা বিরোধী এসব অপরাধের বিচার। 5 শতাধিক অভিযোগ তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন মিলিয়ে আমরা গ্রহণ করেছি। তার মধ্যে সবগুলোকে আমরা তদন্তে পাঠিয়েছি, তদন্ত কার্যক্রম চলছে। এর মধ্যে একটা বড় অংশ আছে হলো 2009 থেকে 2024 পর্যন্ত যারা ইনফোর্স ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, গুম হয়েছে। আর বাকি সবগুলোই হলো জুলাই গণঅভ্যুত্থানে আহত বা শহীদ। 2টি ট্রাইব্যুনাল ফুল প্লেজেড চলছে। ট্রাইব্যুনাল 1-এ 2টি মামলা চার্জ আদেশের পর্যায়ে আছে, আর ট্রাইব্যুনাল 2-এ 2টি মামলা অভিযোগ আমলে নিয়েছে, 4 শুনানির পর্যায়ে আছে। খুব শীঘ্রই আমরা রামপুরা, যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর সহ এই যে ম্যাস কিলিং যেসব জায়গায় হয়েছে সেগুলোর তদন্ত প্রতিবেদনও আমরা হাতে পাবো। এবং আমরা আশা করছি এই জুলাই মাসের একদম শেষ 2-1 দিনে
অথবা অগস্ট 2-3 তারিখের মধ্যেই শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। প্রসিকিউশন বলছে ন্যায় বিচার করতে চান তারা, সময় বেঁধে দিয়ে বিচার করা অবিচারেরই নামান্তর। আপনি শুধু ঢাকার একটা ঘটনা তদন্ত করে বিচারে উপস্থাপন করলে এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হবে না। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হতে গেলে আপনাকে সারা দেশের তদন্ত শেষ করে আপনি বিচারের জন্য একটা ঘটনা প্লেস করতে পারবেন বিফোর দি ট্রাইব্যুনাল। এই ঘটনাটা মুখের কথা বা 2-1 দিনের জন্য সম্ভব না। সাধারণ মানুষের কাছে মনে হতে পারে, কিন্তু আইন তো কভার করতে হবে। আইনের প্রত্যেকটি স্টেপ এক একটি ধারায় বর্ণনা করা আছে যে প্রত্যেকটি ধাপের পরে কি করতে হবে। এর একটি ধারা মিস করব, ডিফেন্স এসে ওই সুযোগটা নিয়ে নেবে। একজন প্রশ্ন করেছিলেন যে সামনে নির্বাচনটা আটকে আছে আপনাদের বিচারের জন্য। আমি বলছি যে এটাই হলো ন্যায় বিচারের সবচেয়ে প্রধান বাধা। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সামনে নির্বাচন নাকি সরকার পরিবর্তন এটা আমরা দেখব না। আমরা শুধু দেখব আমাদের সামনে একটা আইন আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অফ 1973, আর একটা রুলস আছে, রুলস অফ 2010। এখানে একজন আসামিকে যে কয়দিনের সুযোগ দেওয়ার কথা বলা আছে, আমরা প্রত্যেককেই সেই সুযোগগুলো দিব, তার চেয়ে বেশি দিব, কম দিব না। প্রসিকিউটর তামিমের মতে বিচারকে গতিশীল করতে হলে জুলাই যোদ্ধা, আহত এবং নিহতদের স্বজনদেরও সহযোগিতা প্রয়োজন। 71-এর বিচার হয়েছে, একজন মানুষ 40 বছর বা 50 বছর আগের ঘটনা এসে কোর্টের সামনে এসে দাঁড়িয়ে যা বলেছে অন্ধের মতো জজ সাহেবদের সেটাই বিশ্বাস করতে হয়েছে, এবং কেউই দেখে নেই সে ঘটনা ওই ব্যক্তি ছাড়া। এরকম একটা ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয়েছে জজ সাহেবরা আইনে, অথবা পারপাসলি তারা মনে করেছে যে এটাই ঠিক আছে। আর এখন আমরা বেশিরভাগ হলো ডকুমেন্টারি এভিডেন্স, পত্রিকা, ভিডিও, অডিও, সেগুলোকে সাপোর্ট করার জন্য কিছু লাইভ উইটনেস। যে 71-এর ঘটনার বিচার আর 24-এর ঘটনার বিচার এটা 100 বছর না 1000 বছর পরে গিয়েও মানুষ বলবে যে 24-এর বিচার হয়েছে ন্যায় বিচার আর 71-এর বিচার হয়েছে অবিচার। বিতর্ক এড়াতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই বিচার কাজ শেষ করতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বুধবারও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জনদুর্ভোগ চরমে। গুড়িগুড়ি ও ভারী বৃষ্টির কারণে ঢাকার বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতা, যানজট ও রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে অচল অবস্থা। কর্মস্থলে পৌঁছতে আবার দিন শেষে বাসায় ফিরতে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। দিনমজুর, রিকশা চালক, খেটে খাওয়া মানুষের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে দিনটি। ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, মালিবাগ সহ রাজধানীর অনেক এলাকায় রাস্তায় হাঁটু পানি জমে চলাচল কঠিন হয়ে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে শঙ্কা নগরবাসীর। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু এবং লঘুচাপের প্রভাবে সারা দেশের মতো ঢাকাতেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঢাকায় গত 24 ঘন্টায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো মানুষ। ফেনীতে ভারী বর্ষণ ও ভারতের উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অন্তত 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কায় সহস্রাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার বিকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয় ফেনীতে। উজানের পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি হু হু করে বাড়তে থাকে। মাত্র 15 ঘন্টায় মুহুরী নদীর পানি বেড়ে গেছে প্রায় 23 ফুট। 24 ঘন্টায় 441 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা এই বছরের বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। ফুলগাজী ও পরশুরামের অন্তত 14টি স্থানে বাঁধ ভেঙে গিয়ে 30টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দী। 2 উপজেলায় 131টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। যে গ্রামগুলো আছে সবগুলো প্লাবিত হয়ে গেছে, আর অনেক ফ্যামিলি এখন মনে করেন যে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিছে। আর বাড়িতে যাবার মতো না, আমরা আজকে 2 দিন আমরা আখানা ছাড়া আমরা পড়ে রয়েছি। আমরা আমাদের কোনো টানের প্রয়োজন নাই, আমরা শুধু আমাদের এই বাঁধের সংস্করণটা চাই। পরিস্থিতির অবনতিতে ফুলগাজী ও পরশুরামের উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে উপজেলা প্রশাসন। 99টি আশ্রয়কেন্দ্র খোলা আছে, ওখানে আমরা খাবার, পর্যাপ্ত শুকনো খাবার কালকে দিয়েছি। আজকেও রান্না করে খাবার দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। আর যারা দূরবর্তী স্থানে আছেন, আমাদের ফায়ার সার্ভিস আছে, তারা ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছে। এদিকে টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নদ নদীর পানি বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং চলছে। এরই মধ্যে সহস্রাধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
রাঙ্গামাটিতেও দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদে সরে যেতে মাইকিং চলছে। টানা বৃষ্টিতে নোয়াখালীতে শহর ও গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, হোস্টেল পানির নিচে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও পানি। বৃষ্টিপাত আগামী 5 দিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। গত 2 দিনের টানা বৃষ্টিতে বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় অনেক প্রভাব ফেলেছে। বরিশাল নগরী সহ আশপাশ এলাকার নিচু অঞ্চল তলিয়ে গেছে। কোনো কোনো এলাকায় সড়কে পানি জমে জলাবদ্ধতায় চরম ভোগান্তি আর দুর্ভোগের মুখে বাসিন্দারা। অবিরাম বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া, রাহাত্তারপুল, পাঁচলাইশ, বহদ্দারহাট, ওয়াসা মোড়, কাপাসগোলা সহ নিচু এলাকায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। তবে দুপুরে বৃষ্টিপাত কমে যাওয়ায় নেমে যায় পানি। এদিকে আবহাওয়া অফিস পাহাড় ধসের সতর্ক বার্তা দেওয়ার পাশাপাশি সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুমিল্লা বোর্ডের আওতাধীন আজ বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে সারা দেশে স্থগিত করা হয়েছে মাদ্রাসার আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলামের সই করা একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন 10 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে 13 জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতিভাবে চলবে। সারা দেশে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 17 বছর দেশের উন্নয়নের যে ফিরিস্তি শেখ হাসিনা সরকার দিয়েছিল তা পাহাড়ে না গেলে বোঝা যাবে না। বৈরী আবহাওয়া ও তুমুল বৃষ্টি মাথায় নিয়ে বুধবার দুপুরে পাহাড়ের গোল্ডেন গার্ল ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত অসুস্থ মাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঋতুপর্ণার মা ভুজিপুতি চাকমার সাথে কথা বলেন। রিজভী বলেন, বিএনপি সবসময় ঋতুপর্ণার মায়ের পাশে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে ঋতুপর্ণার মায়ের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। তাই প্রবল বৃষ্টি মাথায় নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ঋতুপর্ণার বাড়িতে যান বলেও জানান রিজভী। ঋতুপর্ণার মায়ের চিকিৎসার জন্য সকল খরচ বিএনপি বহন করবে বলেও জানান তিনি। রুহুল কবির রিজভী বিএনপি পরিবার ও রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে দেয়া 2 লাখ টাকা ঋতুপর্ণার মায়ের হাতে তুলে দেন তিনি। বিএনপির পরিবার ও তারেক রহমানকে ধন্যবাদ জানান ঋতুপর্ণার মা। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসা চলছে তার। উন্নয়ন সহযোগী সংস্থার পরামর্শে নয়, দেশের স্বার্থে সংস্কার হচ্ছে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে মানসম্মত নিরীক্ষার তাগিদ দিয়েছেন তিনি। বুধবার রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে এই পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নিরীক্ষায় নিয়োজিতদের সৎ ও দক্ষ হতে হবে। উপদেষ্টা জানান, দেশে 18 লাখ করদাতা রিটার্ন দিলেও 70% করের হার শূন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক প্রতিবেদন স্বচ্ছ না হলে সামষ্টিক অর্থনীতির চিত্র উন্নত হবে না। অডিটরদের দুর্বলতায় খেলাপি ঋণের প্রকৃত চিত্র উঠে আসেনি। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন জানিয়েছেন, অডিটরদের দুর্বলতা ও অদক্ষতায় অনেক প্রতিষ্ঠানের সঠিক চিত্র উঠে আসে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে। ডিসেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ফাঁস হওয়া অডিও যাচাই, আন্দোলন ঠেকাতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিবিসির প্রতিবেদন, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলছে ট্রাইব্যুনাল। গণহত্যার জন্য শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু বিএনপি নয়, জনগণের দাবি। গণহত্যাকারীদের আশ্রয় দেওয়ার দায় নিতে হবে ভারতকে। আধিপত্যবাদ আর মেনে নেবে না তরুণরা, এনসিপি নেতাদের হুঁশিয়ারি। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, ফেনীতে বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত। কুমিল্লা বোর্ডের আজকের এইচএসসি, সারা দেশের আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়।
দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।